আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বর্তমান সরকারের ন্যায় বিচার সুনিশ্চিতে এবং মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার জেল আপিল শুনানির জন্য হাইকোর্ট গ্রহণ করার পর একথা বলেন তিনি। এদিকে বিচারিক আদালতের রায়ের পর সাজা কার্যকরে উচ্চ আদালতে ঝুলে থাকা নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আজ থেকে কার্যক্রম শুরু করেছে। সকাল 10:30 থেকে চলা বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার এ দ্বৈত বেঞ্চে আজকের কার্যতালিকায় 20টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আছে মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার এবং ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা। এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। বর্তমান রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনকারী সরকারও সুবিচার সুনিশ্চিত করতে চাই, প্রকৃত অপরাধীর বিচার করতে চাই। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। রামিসা হত্যা মামলায় মাহমুদ শুনতে পাচ্ছেন? মাহমুদ, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে স্বপ্না এবং সোহেলের আপিল গ্রহণের সবশেষ কি অবস্থা আমাদের জানান। ফাহমিদা, আজ কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমনের জন্য যে বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি, এই বেঞ্চের কার্যক্রম কিন্তু আজ সকাল 10:30 থেকে শুরু হয়েছে, এখনও চলমান রয়েছে। যদিও 1টা থেকে একটি ব্রেকে গিয়েছে, 2টা থেকে কিন্তু আবার এই বেঞ্চে কিন্তু এই মামলাগুলো শুনবে। আজ কিন্তু কার্যতালিকায় 20টি মামলা রয়েছে। এই 20টি মামলার প্রথম যে মামলাটি, এই মামলায় কিন্তু সকাল থেকে শুনানি হচ্ছে, কিছুটা বাকি রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এই বিরতির পরে আবার শুরু হয়ে কিন্তু এই মামলাটি শুনবে, এমন তথ্য রয়েছে। এবং আজকের কার্যতালিকার 20 নম্বরে রয়েছে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলাটি। আজকের কার্যতালিকায় যেহেতু মামলাটি রয়েছে, তো এটি শেষ পর্যন্ত আজকে শুনানি হয় কিনা এটা হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। একই সাথে জানিয়ে রাখি যে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার যে 2 আসামি তারা কিন্তু জেল আপিল করেছেন। এই আপিলের আবেদনটি কিন্তু আজ আদালত গ্রহণ করেছে। আমরা যতটুকু জেনেছি অন্য একটি আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে, শুনানি হলে হয়তো পরবর্তীতে এ বিষয়েও আপনাকে জানাতে পারবো। তবে আজকের এই রামিসা ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে কিন্তু অ্যাটর্নি জেনারেল তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে, যদিও আদালত বলেছে যে আদালতের কাছে সব মামলাই সমান এবং অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই মামলাটি গ্রহণ করা হয়েছে। একই সাথে জানিয়ে রাখি যে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যই কিন্তু এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে। যেহেতু আজ থেকে এই কার্যক্রম শুরু হলো, অর্থাৎ এটি এই আদালতের বিচারিক প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এই মামলা নিষ্পত্তির জন্যও কিন্তু তাড়াহুড়ো করা হচ্ছে না, কারণ সব পক্ষেরই সঠিক বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু এটি যথাযথভাবে কিন্তু শুনানি হচ্ছে। তো আমরা হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য। ধন্যবাদ আপনাকে। বিগত শাসন আমলে গণমাধ্যমে চাটুকারিতার সংস্কৃতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এখনও কিছু গণমাধ্যম ব্যবসা কেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে অন্ধকার থেকে মুক্ত করে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। প্রতিষ্ঠিত হয়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক এই আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়াই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম রাজনৈতিক দর্শন। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানা। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। বিগত দিনে সংবাদ মাধ্যমের পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সময় এসেছে এই অবস্থা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে আবারও জনগণের আস্থা অর্জন করতে হবে। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই গণমাধ্যম মুক্ত আলোর দেখা পায়। গণমাধ্যম চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থ ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বাংলাদেশ। সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে আজকে যারা বিভিন্নভাবে নানা রকমের বুদ্ধি চক্রান্ত বলি, বুদ্ধি বলি, দুর্বুদ্ধি বলি, কুবুদ্ধি বলি, যা কিছু পরিচালনা করছেন, এটা সফল হবে না। পুশিনের অপতৎপরতা বন্ধে ভারতের প্রতি আহ্বানও জানান নেতারা। আমরা এই অস্ত্র। শামীম চৌধুরী, RTV, ঢাকা। 1971-এর পরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রস্তাবিত বাজেটে নেয়া উদ্যোগে সন্তুষ্ট অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা। তবে রাজস্ব আহরণের টার্গেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন তারা। আর স্থানীয় শিল্প গড়তে বাজেটে ইতিবাচক নির্দেশনা থাকলেও কৃষিভিত্তিক শিল্পের জন্য কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কেউ কেউ। তৌহিদুর রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংকট সহ সামগ্রিক অর্থনীতির কঠিন অবস্থায় 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগ স্থবিরতা কেটে যাবে বলে আশা উদ্যোক্তাদের। ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। তবে কৃষিভিত্তিক শিল্প গড়তে আরও নীতি সহায়তার তাগিদ তাদের। ব্যবসা বাণিজ্য এবং শিল্প কলকারখানাকে সহজ করার জন্য যে সেলফ রেগুলেশন এবং ডিরেগুলেশন, এই শব্দগুলো বাজেটে এসেছে, এগুলো আমার কাছে খুব পজিটিভ মনে হয়। যতক্ষণ পর্যন্ত না কৃষি ভিত্তিক শিল্পায়নকে অতি আকর্ষণীয় করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কৃষকের উৎপাদিত পণ্যের মধ্যস্বত্বভোগীর কাছেই তারা জিম্মি থাকবে এবং সেই জায়গাটা এই বাজেটে ঘাটতি আছে। এনবিআরকে দেয়া রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন বললেও সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। অর্থনীতি যদি ভঙ্গুর থাকে, অর্থনীতিতে যদি প্রাইভেট বিনিয়োগ না থাকে, কর্মসংস্থান না থাকে, এরকম একটা অর্থনীতির থেকে রেভিনিউ আর্ন করা তো এটা অবাস্তব। ও যাতে পারে সেই পথ তৈরি করতে হবে। এই ব্যয় এমন ব্যয় হতে হবে যেন এখান থেকে সম্পদ তৈরি হয়, রিসোর্স তৈরি হয়। তাহলেই ব্যয় যেমন নিয়ন্ত্রণে থাকবে, তখন এর আয়ও তখন বাড়বে। দুটি চ্যালেঞ্জকে সামনে রেখে বাজেটটি প্রস্তাবিত হয়েছে। একটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আরেকটি হচ্ছে যে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার একটা প্রয়াস। এই দুটো উদ্দেশ্যকে মাথায় রেখে বেশ কিছু জায়গায় বিভিন্ন ধরনের প্রস্তাবনা রয়েছে, যেটি ইতিবাচক। তবে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ মূল্যস্ফীতি বাড়াতে পারে বলেও মনে করেন তারা। বৈদেশিক ঋণের বদলে যদি আবার আভ্যন্তরীণ ঋণের দিকে আমরা বেশি যাই, সেটি কিন্তু আবার ব্যক্তি খাতে মুদ্রা
মুদ্রার যে প্রবাহ, ব্যক্তিগতের ঋণের যে প্রাপ্যতা, সেই ঋণের প্রাপ্যতার জায়গাটা সংকুচিত করে দেয়। বাজেটে দেয়া বরাদ্দের সুফল পেতে দুর্নীতি বন্ধের তাগিদ সবার। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এবার নারী টি-20 বিশ্বকাপের খবর। নারী টি-20 বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মাঠের লড়াই। বার্মিংহামে টাইগার্সদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচ শুরু বিকেল 3:30টায়। সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশে। নিজেদের শেষ 5 ম্যাচে 3টিতেই হেরেছে তারা। বিপরীতে জিতেছে 2 ম্যাচে। নেদারল্যান্ডসের সময়টাও ভালো যাচ্ছে না। শেষ 5 ম্যাচে 4টিতেই হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে এর আগে 5 বারে হেড টু হেডে এগিয়ে বাংলাদেশ। লাল সবুজের মেয়েরা জিতেছে 4 ম্যাচে, বিপরীতে হেরেছে 1টিতে। অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 176 রান। ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলেই উইকেট হারায় বাংলাদেশ। 4 বল খেলে 2 রাউন্ড করে আউট হন সৌম্য। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল শান্তর সাথে 50 রানের জুটি করে ব্যক্তিগত 19 রানে সাজঘরে ফেরেন তামিম। বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। সুইপ করতে গিয়ে ব্যাট হয়ে শান্ত আউট হলে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। এদিকে অজিতের হোয়াইট ওয়াশ করার মিশনে একাদশে 2টি পরিবর্তন করেছে বাংলাদেশ। অসুস্থতার কারণে বাদ পড়া মিরাজের জায়গায় দলে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী। আর নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। অস্ট্রেলিয়ার একাদশে এসেছে জোড়া পরিবর্তন। বাদ পড়েছেন ন্যাথান আলিস ও ম্যাট শর্ট। তাদের জায়গায় এসেছে ভেন ডুয়ারিস ও অলিভার পেক। এবার বিআরবি কাবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের এফ গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে 3 বারের রানার্স আপ নেদারল্যান্ডস ও এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ডাচরা শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামছে। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খুব একটা স্বস্তিতে ছিল না রোল্যান্ড কোম্যানের দল। 2 ম্যাচের একটিতে আলজেরিয়ার কাছে হার আর উজবেকিস্তানের বিপক্ষে জয় এসেছে শেষ মুহূর্তের গোলে। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে জাপান। ইনজুরির কারণে অধিনায়ক ওয়াতারু এন্দোকে পাচ্ছেন না ব্লু সামুরাইরা। তবে তাকে ফুসা কুবো, দাইচি কামাদা ও জায়ন সুজুকিদের নিয়ে শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হাজিমে মোরেয়াসুর দল। ডালাসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার রাত 2টায়। এদিকে হিউস্টনে আরেক ম্যাচে রাত 11টায় বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে 4 বারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামবে কুরাসাও। গত 2 আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার নতুন ইতিহাস লিখতে চান জার্মানরা। আর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে আসা ক্যারিবীয় দেশ কুরাসাওয়ের লক্ষ্য সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে অভিষেক রাঙানো। ভোরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ। কুড়িগ্রামের রোমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে 6 জন এবং বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশিনের চেষ্টাকালে বাধার মুখে 3 পরিবারের শিশুসহ 12 জন আজ তৃতীয় দিনেও ভারতের ভেতরে সীমান্তের শূন্যরেখার পাটক্ষেতে অবস্থান করছেন। চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের 5 বছর বয়সী এক শিশু। শনিবার রাতে উপজেলার চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। আহত হয়েছে এনি বড়ুয়ার ছেলে পিয়াস বড়ুয়া। লেনদেন সংক্রান্ত বিরোধে প্রতিবেশী লিমন বড়ুয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ এনি বড়ুয়ার স্বামীর। পূর্ব বিরোধে মুন্সিগঞ্জ সদরের পূর্ব শিলমন্দি এলাকায় আরিফ ব্যাপারী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৭৪টি উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন ৩ দিনব্যাপী অনুষ্ঠান উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলামের যে অবদান তা বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বর্তমান সরকার তার অবদানকে সম্মান জানিয়ে নজরুল বর্ষ উদযাপন করছে। শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যে নজরুল বর্ষবরণ সীমাবদ্ধ থাকবে না জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্রোহী কবির লেখা দর্শন সাহিত্যে প্রচার নিয়ে কাজ করে তা সংগ্রহ করে গবেষণার ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয় কর্তৃক নজরুল বর্ষ 25শে মে 2026 হতে 25শে মে 2027 পর্যন্ত নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কৃষি, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। নারী শিক্ষার উন্নয়নেও সরকার নতুন উদ্যোগের কথা বলেন। স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে। ইরানের সঙ্গে চুক্তি হবে আজ, এমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানিয়েছেন, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দুপক্ষ প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। তবে এত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষরের বিষয়ে দ্বিমত জানিয়েছে তেহরান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রবিবার একটি প্রাথমিক চুক্তি সই হতে পারে। সবকিছু ঠিক মতো এগোলে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইলেকট্রনিক পদ্ধতিতে এতে সই করবেন। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে রবিবার নয়, বরং আগামী কয়েকদিনের মধ্যে সই হতে পারে চুক্তিটি। পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও নির্বিঘ্নে সম্পন্নের আশা প্রকাশ করে ট্রাম্প জানান, চুক্তিটি সই হওয়ার পরপর হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর আগে এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরীফ জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি দুই পক্ষ। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়ে শেহবাজ বলেন, পরের সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। ইসলামাবাদ তশরিফ লা রহি হ্যাঁ। অন্যদিকে চুক্তি সইয়ের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি আজ নয়, আগামী কয়েকদিনে হতে পারে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানি আলোচকরা এখনও সমঝোতা স্মারক চূড়ান্ত না করলেও অস্বাভাবিকভাবে চুক্তি সইয়ের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। আইআরজিসির দাবি, 14 জুন ট্রাম্পের জন্মদিন, এ কারণেই তার জন্মদিনে চুক্তি করে এটিকে একটি প্রচারণা হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি। কিন্তু এমন এক মুহূর্তে শনিবার ভোরেও হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সামিউল শিহাব, RTV। ভারতের আসামে বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 5 সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় AN-32 মডেলের বিমানটিতে আগুন ধরে যায়। নিহতদের পরিচয় নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি A-2 ইঞ্জিনের উড়োজাহাজটি দীর্ঘদিন ধরে দেশটির রসদ ও সৈন্য পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান সহ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। 30 জুন অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার স্থলাভিষিক্ত হয়ে সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন শেঠ। তার জায়গায় দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। প্রায় 40 বছরের সামরিক জীবনে
ধীরাজ শেঠ, সাজোয়া রেজিমেন্ট, সাজোয়া ব্রিগেড এবং জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানের বিশেষ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সুদর্শন চক্র কর্পস এর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর আধুনিকায়ন, নতুন প্রযুক্তির সংযোজন এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের কৌশল নির্ধারণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ কমান্ডের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। শনিবার এক সরকারি ঘোষণায় তাকে ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।